সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগত আজকের রসায়ন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে। শিক্ষার্থীরা, চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা ছবিতে কি লক্ষ্য করছো? হ্যাঁ, এটি হচ্ছে সালফার বা গন্ধক। এখন দেখো, এই সালফারকে যদি আমরা হাতুড়ি দ্বারা ভাঙার চেষ্টা করি তাহলে দেখো আরো ক্ষুদ্র ক্ষুদ্র সালফার দানায় পরিণত হলো। এরপরে তোমরা লক্ষ্য করছো এই ক্ষুদ্র সালফার দানাকে যদি আবারও আমরা হাতুড়ি দ্বারা ভাঙার চেষ্টা করি তাহলে সালফারের ক্ষুদ্রতম দানা তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমরা লক্ষ্য করো, এই সালফারের ক্ষুদ্র দানাকে যদি আমরা আরো ক্ষুদ্র করার চেষ্টা করি তাহলে দেখো এই ক্ষুদ্র দানাকে আমরা যদি মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করি তাহলে দেখো সালফার পরমাণু তোমরা লক্ষ্য করছো। তাহলে তোমরা খেয়াল করো, প্রথমে আমরা কি করলাম, সালফারকে ভাঙার চেষ্টা করলাম, তারপর সেটিকে আরো ক্ষুদ্র দানায় পরিণত করার চেষ্টা করলাম এবং সেই ক্ষুদ্র দানাকে আমরা মাইক্রোস্কোপে দেখলাম এবং সালফার পরমাণু পেলাম। তো মাইক্রোস্কোপের ভিতর দেখো সালফার পরমাণুটা কেমন দেখতে তোমরা লক্ষ্য করছো। হ্যাঁ, এটি হচ্ছে সালফার পরমাণুর একটি ইলেকট্রনিক মডেল, অর্থাৎ সালফার পরমাণুর গঠন। তাহলে শিক্ষার্থীরা বলো তো, আজকে আমরা কি পড়তে যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমরা পড়তে যাচ্ছি, অর্থাৎ আজকের পাঠ পরমাণুর গঠন। আজকে আমরা এই পরমাণুর গঠন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা কি কি শিখবে একটু জেনে নিই। প্রথমে দেখো, আলফা কণা কি তা বলতে পারবে, পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবে, পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের প্রস্তাবিত পরমাণু মডেল সহ এর সীমাবদ্ধতা বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা লক্ষ্য করো, পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? বলতো কি পাওয়া যায়? হ্যাঁ, আমরা পদার্থকে ভাঙলে প্রথমে পাবো অণু। এখানে দেখো উদাহরণ দেখছো, একটা অ্যামোনিয়া একটা অণু। এরপরে দেখো এই অ্যামোনিয়া একটি অণু, এই অণুকে ভাঙলে কি পাওয়া যায়? দেখো হাইড্রোজেন পরমাণু এবং নাইট্রোজেন পরমাণু। তাহলে আমরা লক্ষ্য করলাম পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু এবং অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। আর এই পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসে পড়েছো, সেটি বলতো কি কি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাহলে আমরা জানার চেষ্টা করি পরমাণুর গঠন। তোমরা দেখো খুব ছোট্ট একটি পরমাণু, অর্থাৎ খুবই ক্ষুদ্র পরমাণু তোমরা লক্ষ্য করছো। একেবারে দেখো পরমাণুর কেন্দ্রে তোমরা যেটি লক্ষ্য করছো সেটি হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে দেখো, নিউক্লিয়াসটাকে আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম এবং এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন। আর কি থাকে বলো তো? হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে আর থাকে হচ্ছে নিউট্রন। তাহলে আমরা জানলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে সাধারণত কি থাকে? ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা লক্ষ্য করো, একটি পরমাণু এবং পরমাণুর নিউক্লিয়াসের সর্বস্থ শক্তি স্তরে থাকে ইলেকট্রন। দেখো ইলেকট্রনটি যে পথে ঘূর্ণায়মান,
এই পথকে বলতো কি বলে? এটি হচ্ছে কক্ষপথ। তো আমরা একটু জানার চেষ্টা করি এই ইলেকট্রন কে আবিষ্কার করেন বা এই ইলেকট্রনের আবিষ্কারক কে? বিজ্ঞানী জে জে থমসন। অর্থাৎ বিজ্ঞানী জে জে থমসন এই ইলেকট্রনটি আবিষ্কার করেন। তাহলে আমরা এখন জানি ইলেকট্রনের আধান কত। -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং ভর কত? 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে আমরা এক নজরে একটু জেনে নিই যে ইলেকট্রন যে পথে ঘূর্ণায়মান তাকে কক্ষপথ বলে। ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। এর আধান -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং এর ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে একটি পরমাণুর ইলেকট্রনিক মডেল। এখন দেখো এই পরমাণুর কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে দেখো একটি হচ্ছে প্রোটন। তাহলে আমরা জানার চেষ্টা করি এই প্রোটন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। এই প্রোটনের আধান +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং এর ভর 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যা তোমরা নবম ও দশম শ্রেণীতে ইতিপূর্বেই জেনেছ। আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে আজকে আমরা এই পরমাণুর গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যা তোমরা ইতিপূর্বে পড়েছ তা তোমাদের একটি পুনরায় স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি। এখন তোমরা লক্ষ্য করো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সাথে আর কি থাকে? সেটি হচ্ছে নিউট্রন। এই নিউট্রন দেখো আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চ্যাডউইক এই নিউটন আবিষ্কার করেন। এখন আমরা জেনে নিই নিউটনের আধান। বলতো নিউটনের আধান কত? আসলে নিউটনের কোনো আধান নাই। এই নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ইতিপূর্বে জেনেছ যে প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ধরনের পরমাণুর অস্তিত্ব পাওয়া যায়। তাই পরমাণুকে আবার আইসোটোপ, আইসোবার, আইসোটোন হিসাবে বিভক্ত করা যায়। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন কি তা একটু জেনে নিই। তোমরা লক্ষ্য করছো একটি চার্ট। তো এই চার্টের খেয়াল করো তিনটি পরমাণু তোমরা লক্ষ্য করছো, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তো প্রথমে হাইড্রোজেনে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা 1 এবং নিউট্রন সংখ্যা 0। অর্থাৎ যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করা হয় তাহলে আমরা পাই হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0। এইভাবে দেখো ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা দেখো 1 কিন্তু এর ভর সংখ্যা 2। তাহলে এখানে নিউট্রন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3 এবং নিউট্রন সংখ্যা 2। তাহলে তোমরা লক্ষ্য করো এই তিনটি মৌলেরই প্রোটন সংখ্যা একই। তাহলে এখান থেকে কিন্তু আমরা আইসোটোপের সংজ্ঞা দিতে পারি। একই মৌলের একাধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অবশ্যই তোমরা আইসোটোপ সম্পর্কে ছোট ক্লাসগুলোতে পড়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি ছক লক্ষ্য করো। দেখো তোমরা এখানে দুটি পরমাণু লক্ষ্য করছো, একটি হচ্ছে কপার এবং আরেকটি হচ্ছে জিঙ্ক। তো আমরা জেনে নিই কপার পরমাণুর প্রোটন সংখ্যা কত। তোমরা জানো কপার পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে 29 এবং এর ভর সংখ্যা 65।
তাহলে নিউটন সংখ্যা হবে কত? 65 মাইনাস 29 ইকুয়াল 36। আর জিঙ্কের দেখো প্রোটন সংখ্যা 30, ভর সংখ্যা 65 এবং দেখো এর নিউটন সংখ্যা হচ্ছে 35। তাহলে দেখো তোমরা লক্ষ্য করছো যে এই তিনটি প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, এই তিনটির মধ্যে ভর সংখ্যা হচ্ছে একই। তো আমি লাল কালি দিয়ে মার্ক করার চেষ্টা করছি। তাহলে এখান থেকে আমরা আইসোবারের সংজ্ঞা দিতে পারি, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি ছক লক্ষ্য করো। দেখো এখানেও দুইটি পরমাণু দেওয়া আছে এবং পরমাণু দুইটি হচ্ছে ফসফরাস এবং সালফার। দেখো ফসফরাসের প্রোটন সংখ্যা 15 এবং সালফারের প্রোটন সংখ্যা হচ্ছে 16। ফসফরাসের ভর সংখ্যা 31, তাহলে আমরা নিউটন সংখ্যা পাবো হচ্ছে 31 মাইনাস 15 ইকুয়াল 16। একইভাবে দেখো সালফারেরও আমরা নিউটন সংখ্যা পেলাম 32 মাইনাস 16 ইকুয়াল 16। তো এই দুইটি পরমাণুর ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা, এই তিনটার মধ্যে মিল আছে হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে এখান থেকে আমরা আইসোটোনের সংজ্ঞা দিতে পারি, যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, একটি হচ্ছে আইসোটোপ, দ্বিতীয়টি হচ্ছে আইসোবার এবং তৃতীয়টি হচ্ছে আইসোটোন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতো চিত্রটি কিসের? এটি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম পরমাণুর চিত্র তোমরা লক্ষ্য করছো। যে হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তাহলে যে ধনাত্মক চার্জযুক্ত আয়ন পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে আলফা কণা। তাহলে আমরা সংজ্ঞাটা জেনে নিই। হিলিয়াম পরমাণু থেকে দুইটি ইলেকট্রন সরিয়ে নিলে যা থাকে তাকে আলফা কণা বলে। তাহলে তোমরা আলফা কণা কি তা তোমরা জানলে। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখো একজন মহান ব্যক্তির তোমরা ছবি লক্ষ্য করছো। বলো তো ইনি কে? হ্যাঁ, ইনি বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন, একটি ভিডিওর মাধ্যমে সেটি আমরা দেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো রাদারফোর্ড একটি বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা সোনার পাতের উপর, সেটি হতে পারে 0.0004 সেন্টিমিটার পুরু পাতের উপর তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ বিসমাথ 314 আণবিক ভর থেকে নির্গত তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন। সোনার পাতের পিছনের দিকে একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত পর্দা রাখা হয়। কোনো আলফা কণা ওই পর্দায় আঘাত করলে এক একটি উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। বৃত্তাকার পর্দার অবস্থান পরিবর্তন করে উৎপন্ন উজ্জ্বল বিন্দু স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতিপথ জানা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে। আবার সামান্য কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হয়ে ধাতব পাত ভেদ করে বেরিয়ে যায়। আবার অতি অল্প সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে, এমনকি 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ধাতব পাত ভেদ না করে ফিরে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার একটি চিত্র তোমরা লক্ষ্য করছো।
বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে তিনি পরমাণুর গঠন সম্পর্কে কিছু মতামত ব্যক্ত করেন। শিক্ষার্থীরা চলো আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের সেই মতামতগুলো জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো উপরে দেখো একটি হচ্ছে পরমাণুর ইলেকট্রনিক মডেল এবং নিচে হচ্ছে সৌর মডেল। দেখো এই পরমাণুকে অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘূর্ণায়মান। এই ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল সমান এবং এই ইলেকট্রন দেখো একটি নির্দিষ্ট ইলেকট্রনের কক্ষপথ বরাবর ঘোরার চেষ্টা করছে। সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য, যে সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘূর্ণায়মান তেমনি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনও ঘূর্ণমান। এই জন্য রাদারফোর্ডের প্রস্তাবিত পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে আবর্তন করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড প্রস্তাবিত তিনি প্রথম মতবাদটি ব্যক্ত করেন, সেটি হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধানবিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। এরপরে তোমরা লক্ষ্য করো, হ্যাঁ এটি হচ্ছে একটি পরমাণু এবং পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে দেখো থাকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং আর কি থাকে বলতো, চার্জবিহীন নিউট্রন। এই পরমাণুর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো কি বলতো, ইলেকট্রনগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। তোমরা লক্ষ্য করো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তার দ্বিতীয় উপস্থাপনাটি হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে কয়টি প্রোটন থাকবে তার সর্বস্তর শক্তি স্তরেও সেই কয়টি ইলেকট্রন থাকবে। কেন্দ্রের ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং সর্বস্তর শক্তি স্তরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরস্পরকে প্রশমিত করে। নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যা সমান সংখ্যক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রাখে। এই জন্যই সকল পরমাণুই বিদ্যুৎ নিরপেক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখো দুইটি চিত্র লক্ষ্য করছো। প্রথমটি দেখো সৌর মডেল এবং দ্বিতীয়টি দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ আবর্তমান। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো যে ইলেকট্রনের কেন্দ্রাতিক বল এবং কেন্দ্রাভিমুখী বল সমান। তো এখান থেকে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলের তৃতীয় স্বীকার্যটি আমরা বলতে পারি, সেটি হচ্ছে সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে অবিরাম ঘুরছে। শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। আমরা এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের সেই ত্রুটিগুলো জানার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ দেখো ঘূর্ণায়মান, তেমনি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান। তোমরা এখান থেকে লক্ষ্য করো যে সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানহীন, অর্থাৎ সৌরজগতের যে গ্রহ এই গ্রহগুলোর কোনো আধান নেই, কিন্তু ইলেকট্রন সমূহ আধানযুক্ত, অর্থাৎ ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম ত্রুটি। আরও একটি চিত্র তোমরা লক্ষ্য করছো এবং এখানে লক্ষ্য করো যে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনগুলো
ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে পতিত হয়। এটির মূলত কারণ হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত কণা যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে লাগাতার ঘুরতে থাকে তাহলে একসময় সে শক্তি আস্তে আস্তে বিকিরণ করবে এবং একসময় শক্তি হারিয়ে কেন্দ্রে পতিত হবে। তাহলে আমরা এখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় সীমাবদ্ধতাটি আমরা জানার চেষ্টা করি। আধানযুক্ত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ইলেকট্রন সমূহ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে, অথচ পরমাণু থেকে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় ত্রুটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো একটি চিত্র লক্ষ্য করছো। এখানে লক্ষ্য করো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করছে এবং উচ্চ শক্তি স্তর থেকে আবার শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে গমন করছে, আর এখান থেকে সৃষ্টি হয় পারমাণবিক বর্ণালী। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড এই পারমাণবিক বর্ণালী সম্পর্কে তার পরমাণু মডেলে কোনো ধারণা দেননি। তাহলে এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের তৃতীয় ত্রুটি, অর্থাৎ পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না। এরপরে তোমরা লক্ষ্য করো, রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছে যে পরমাণু অংশ জায়গা ফাঁকা, পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ। পরমাণুকে উনি সৌর মডেলের সাথে তুলনা করেছেন, কিন্তু পরমাণুর গঠনের ক্ষেত্রে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তমান, এই ইলেকট্রনের আবর্তনের কোনো কক্ষপথ সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। রাদারফোর্ডের পরমাণু মডেলের চতুর্থ সীমাবদ্ধটি হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এই মডেলে তিনি দিতে পারেননি। এরপরে তোমরা লক্ষ্য করো, দেখো প্রথম পরমাণুটি হচ্ছে ক্রিপ্টন। এখান থেকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে আরেকটি সীমাবদ্ধতা আমরা পেতে পারি, সেটি হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিবহন করে তার কোনো উল্লেখ এই মডেলে নেই। আর এইসব কারণেই রাদারফোর্ডের পরমাণু মডেলটি বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা তিনটি বাড়ির কাজ লিখে নাও। প্রথমটি হচ্ছে আলফা কণা কাকে বলে, এরপর লিখো পরমাণুর গঠন ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, পরমাণু গঠন সম্পর্কে রাদারফোর্ড এর প্রস্তাবিত পরমাণু মডেল সহ এর সীমাবদ্ধতা বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।